বঙ্গভ্যাক্সের প্রথম ট্রায়াল দেয়া হবে টিকা না নেয়া ও করোনায় আক্রান্ত না হওয়া ৬০ জনের দেহে সাফল্য পেলে আগামী বছরের মাঝামাঝি আসবে। থামছেই না কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে অবাধ চলাচল। সীমানা প্রাচীর না থাকায় স্থানীয়রা ঢুকে পড়ছে সহজেই, ঝুঁকি নিয়েই ওঠানামা করছে ফ্লাইট। এবং মাত্র ১ বছরে ভাসান চরে ব্যাপক উন্নয়ন, চরে গড়ে উঠেছে বসতি। রোহিঙ্গাদের জন্য কাজ করছে জাতিসংঘের উচ্চ পর্যায়ের দুটি দল। ইতিবাচক বলছে শরণার্থী বিষয়ক কমিশন। ভোরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। টিকা না নেয়া ও করোনা আক্রান্ত হননি এমন ১৮ থেকে ৫৫ বছর বয়সী ৬০ জনের উপর হবে বঙ্গভ্যাক্সের প্রথম ট্রায়াল। প্রথম ধাপে দেশীয় ভ্যাকসিনটি সফল প্রয়োগ হলে পরে হবে বাকি দুটি ধাপের ট্রায়াল। সাফল্য পেলে আগামী বছরের মাঝামাঝি বাজারে আসতে পারে বঙ্গভ্যাক্স। বয়স হতে হবে ১৮ থেকে ৫৫। দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন না, এখনও নেওয়া হয়নি করোনার টিকা। এছাড়া মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হলেও শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি এমন বাংলাদেশি জনগোষ্ঠীর শরীরে প্রয়োগের মাধ্যমেই শুরু হচ্ছে দেশীয় করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্সে মানবদেহে প্রয়োগের প্রক্রিয়া। উদ্ভাবক প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের হয়ে ক্লিনিক্যাল ট্রায়াল করছে সিআরও বাংলাদেশ। এরই মধ্যে বিএমআরসির অনুমোদনও পেয়েছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, বানরের দেহে ট্রায়ালে কাঙ্ক্ষিত মাত্রার অ্যান্টিবডির প্রমাণ পেয়েছেন তারা। সেক্ষেত্রে এবারের অপেক্ষা শুধু ওষুধ প্রশাসনের রেগুলেটরি অ্যাপ্রুভালের। সেজন্য প্রয়োজনীয় কাগজপত্র শীঘ্রই জমা হবে সংশ্লিষ্ট দপ্তরে। ওষুধ প্রশাসনের ডকুমেন্ট জমা দেওয়ার পরে তারা আমাদেরকে যখন অনুমোদনটি দিবে, তারপর পরই আমরা আশা করছি ট্রায়ালটি শুরু হবে। ৬০ জন সুস্থ মানুষের দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। এই ৬০ সংখ্যাটি নির্ধারণের ক্ষেত্রে আমরা ফাইজার এবং মডার্না ক্লিনিক্যাল ট্রায়ালের দিকে খেয়াল রেখেছিলাম, কারণ ফাইজার এবং মডার্না দুটোই হচ্ছে আপনার mRNA ভ্যাকসিন। নিয়ম অনুসারে বাণিজ্যিক কার্যক্রমের আগে ৩ ধাপে দিতে হবে ক্লিনিক্যাল ট্রায়াল। ফলাফলের ভিত্তিতে অনুমোদন সাপেক্ষে বাকি ধাপ। আমরা ফেজ 1 স্টাডিটা এখন করব, ফেজ 1-এর অনুমোদন সাপেক্ষে ফেজ 2 এবং সেটার সাপেক্ষে ফেজ 3 করব। থার্ড ফেজটা হচ্ছে ডিপেন্ড করে আপনার রেগুলেটরি অথরিটির উপরে। যেমন ফাইজার তারা ৩০,০০০ স্যাম্পল সাইজ নির্ধারণ করেছিল, কিন্তু ৮ থেকে ৯,০০০ ডাটা যখন চলে এসছে তখন তারা অনুমোদন পেয়ে গেছে। ভারত কী করেছে কোভ্যাক্সিনের ক্ষেত্রে, তারা কোনো ফেজ 3-তে যায়নি, তারা মানুষকে দেওয়া শুরু করেছে, পাশাপাশি ফেজ 3 হয়েছে এবং একসময় ফেজ 3 হয়ে গেছে। ৩ ধাপেই ঠিকঠাক থাকলে ২০২৩ সালের মাঝামাঝিতেই মিলবে বাংলাদেশের ভ্যাকসিন বঙ্গভ্যাক্স। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভারতে করোনার ভয়াবহ ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পরও উদাসীন দেশের স্থলবন্দরগুলো। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলছে না কেউ। বিশেষ করে ভারতীয় ট্রাক চালকদের অবাধ বিচরণে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির তথ্য ও আমিনুর গাজী সবুজের পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। মহামারী করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণে কোনো প্রকার প্রতিরোধ ব্যবস্থা ছাড়াই ভারত বাংলাদেশ আমদানি রপ্তানি কার্যক্রম চলছে ভোমরা বন্দরে। প্রতিদিন আমদানি পণ্য নিয়ে ভারতীয় ড্রাইভাররা মাস্ক ব্যবহার ও কোনো প্রকার পরীক্ষা ছাড়াই ভোমরা বন্দরে প্রবেশ করছে। তাদের অবাধ চলাফেরায় নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন ব্যবসায়ী, শ্রমিক সহ স্থানীয়রা। ইন্ডিয়ান যে ড্রাইভার হেল্পাররা তারা অনায়াসে মাস্কবিহীন কোন স্বাস্থ্যবিধি মানা ছাড়াই তারা বাংলাদেশে প্রবেশ করতেছে। তারা অবাধে চলাফেরা করতেছে, বিভিন্ন চায়ের দোকানে বসতেছে, মাস্ক ছাড়াই। চিবাকে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এখানে। মেডিকেল টিম পাসপোর্ট যাত্রীদের করোনা নেগেটিভ রিপোর্ট সহ প্রাথমিক পরীক্ষার কাজ করছে। তবে উপরের নির্দেশ না পাওয়ায় ভারতীয় ট্রাক ড্রাইভার ও হেল্পারদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। আমরা শুধু এখন পাসপোর্ট যাত্রী তাদের যে পিসিআর ল্যাবের থেকে করোনা নেগেটিভ রিপোর্ট 72 ঘন্টার মধ্যে থাকলেই তাদের ঢোকার জন্য আমরা এখানে পরীক্ষা করছি। ট্রাক ড্রাইভার বা হেল্পার আমাদের আয়ত্তের বাইরে আছে। পুনরায় নির্দেশনা দিলে আমরা অতিথি যেভাবে কাজ করতাম সেইভাবে আমরা কাজ করব। ইমিগ্রেশন কর্মকর্তার মতে বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও সিএনএফ কর্মকর্তা সহ সবার সমন্বিত প্রতিরোধ দরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে করোনার ভাইরাসকে প্রতিরোধ করার একটা উদ্যোগ গ্রহণ করা। তবে বন্দর কর্তৃপক্ষ ভারতীয় ট্রাক ড্রাইভার হেল্পারদের চলাফেরায় সীমাবদ্ধতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বৃহস্পতিবার নোটিশ জারি করেছে। ট্রাক ড্রাইভার এবং হেল্পারদের সার্বক্ষণিক স্ক্যানিং এর ব্যবস্থা করব
এবং ভারতীয় ট্রাক এবং বাংলাদেশের ট্রাককে জীবাণুনাশক স্প্রে আমরা প্রদান করিব। সাতক্ষীরায় এ পর্যন্ত করোনায় 88 জন ও করোনার উপসর্গ নিয়ে 741 জন মারা গেছেন। সময় সংবাদ, সাতক্ষীরা। এদিকে স্থলবন্দরগুলোর উদাসীন অবস্থার মধ্যেও স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। বৃহস্পতিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে RT-PCR ল্যাবের কার্যক্রম পরিদর্শন করে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ছেড়ে কেউ পালিয়ে গেলে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে দায় নিতে হবে বলেও হুঁশিয়ার করেন মন্ত্রী। যদিও দক্ষিণ আফ্রিকা ফেরত যাত্রীদের হদিস না পাওয়ার বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া কোভিডের নতুন ধরন অমিক্রন বিশ্বজুড়ে ছড়িয়েছে উদ্বেগ। এক মাসেরও কম সময়ে প্রতিবেশী ভারত সহ অমিক্রনের বিস্তার এখন অন্তত 26 দেশে। বাংলাদেশে এখনও কেউ অমিক্রনে শনাক্ত হওয়ার তথ্য মেলেনি, তবে উড়িয়ে দেওয়া যায় না কোনো শঙ্কাই। এমন অবস্থায় প্রশ্ন, অমিক্রনের ভয়াবহতা মোকাবেলায় কতটা প্রস্তুত বাংলাদেশ? বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরে RT-PCR ল্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, অমিক্রন নিয়ে সতর্ক অবস্থানে থাকলেও আতঙ্ক ছড়াতে চায় না সরকার। ভবিষ্যতে কেউ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে পালিয়ে গেলে শাস্তির আওতায় আসবে সংশ্লিষ্ট হোটেলও। আমরা এবছর একটা কঠোর অবস্থানে যাব এবং আমরা তাদের পাসপোর্টও ধরে রাখবো, দরকার হলে সামরিক বাহিনীর তদারকিতে রাখবো, অনেক কিছু পুলিশের তদারকি রাখবো এবং আমাদের স্বাস্থ্য বিভাগও তদারকি করবে, টপ সুপারভিশন করবে। যে হোটেল থেকে এই বেরিয়ে যাবে সেই হোটেলকেও আমরা পেনাল্টিতে নিয়ে আসবো। এদিকে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজের জন্য তালিকা প্রস্তুত সহ সার্বিক কর্ম পরিকল্পনা প্রণয়ন হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। একটা প্ল্যানিং তো করতে হবে, সেই প্ল্যানিংগুলো আমরা করা হচ্ছে, আমাদের সেই তালিকা তৈরি হচ্ছে। এটা করতে যতটুকু সময় লাগে তারপরে আমরা কাজ শুরু করে দেব। শাহজালাল বিমানবন্দরে 2000 বর্গফুট জায়গার পরিবর্তে 36,000 বর্গফুট জায়গায় স্থানান্তর করা হচ্ছে বিদেশগামীদের কোভিড পরীক্ষার জন্য RT-PCR ল্যাব। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের আশঙ্কার মধ্যেই শুরু হলো HSC ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার প্রথম দিনে কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও উদাসীন ছিলেন অভিভাবকরা। শিক্ষামন্ত্রী জানান, পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনে ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে। করোনা অতিমারির কারণে গত বছর হয়নি HSC ও সমমানের পরীক্ষা, আর নির্ধারিত সময়ের 8 মাস পর বৃহস্পতিবার শুরু হয়েছে চলতি বছরের HSC পরীক্ষা। সংক্ষিপ্ত সিলেবাসে 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষায় বিজ্ঞান বিভাগের MCQ অংশে 25টির মধ্যে 12টি এবং লিখিত অংশে 8টির মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় MCQ অংশে 30টির মধ্যে 15টি এবং 11টির মধ্যে 3টির উত্তর দিতে হয়। পরীক্ষা শেষে নতুন পরীক্ষা পদ্ধতি ও প্রশ্নের মান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র মোটামুটি সহজ ছিল বলা যায়, আর টাইম লিমিটটা একটু প্রথম দিন যেহেতু সমস্যা হয়েছে ছিলাম, এখন আসলাম আর কি। আমাদের ভিতরে আতঙ্ক কাজ করছে যে ও কিভাবে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্র থেকে দূরে অবস্থানের অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, করোনার নতুন ভেরিয়েন্টের কারণে প্রয়োজন হলে বন্ধ হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। যদি পরিস্থিতির কারণে প্রয়োজন হয় অবশ্যই যে কোনো সিদ্ধান্ত প্রয়োজন হবে। আমরা লোকালয়ে বানরের হানা। মাদারীপুরে খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে বানর। আর এই নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি। বেগম জিয়ার কিছু হলে তার দায় আওয়ামী লীগ সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
এতে বক্তব্য রাখেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। দলীয় প্রধানের মুক্তির পাশাপাশি তাদের বক্তব্যে উঠে আসে নির্বাচনকালীন সরকার সহ রাজনৈতিক বিভিন্ন ইস্যু। বেগম জিয়া নিজের খরচে, দলের খরচে আমরা পাঠাবো তাকে, সরকারের তো কোনো মাথা ব্যথা থাকার দরকার নেই। আমরা মুখে প্রতিবাদ করছি, বসে থাকলে চলবে না, বিকল্প ভাবার আহ্বান করছি। প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যও ছিল সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি। কাল বিলম্ব না করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার চিকিৎসার জন্য তাকে বিদেশে প্রেরণ করুন। আল্লাহ না করুন তার জন্য কোনো ক্ষতি হয়, তাহলে এই দেশের জনগণ আপনাদেরকে রেহাই দেবে না বন্ধুগণ। বেগম জিয়ার চিকিৎসা প্রসঙ্গে মহাসচিব বলেন, তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারকে বাধ্য করা হবে। রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে বাধ্য করব পদত্যাগ করে সত্যিকার অর্থে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের পার্লামেন্ট, জনগণের সরকার গঠন করব। কেবল সরকারের কাছে ধর্ণা না দিয়ে দলীয় প্রধানের মুক্তির বিকল্প পথ খোঁজা হচ্ছে বলেও জানান বিএনপি নেতারা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। আইনের প্রতি আস্থা না থাকায় বেগম জিয়ার চিকিৎসা ইস্যুতে বিএনপি আন্দোলনের কথা বলছে বলে পাল্টা জবাব দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তাকে বিদেশে নিতে সরকার নয়, আইনি বড় বাধা বলেও জানান তারা। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে অনুমতি মিলতেও পারে বলেও মত তাদের। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার বিষয়টিকে সরকারি দল আইনি বিষয় বলে আসলেও বিএনপি দাবি করে আসছে সরকার চাইলেই অনুমতি দেয়া সম্ভব। বিএনপি মহাসচিব বলেছে। এ বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের উত্তর দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার তার বাসভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, আইনের প্রতি আস্থা নেই বলেই বেগম জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে সরকারকে বাধা মনে করছে বিএনপি। আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বলেন বেগম জিয়ার বিদেশে যাওয়া আইন কোনো বাধা নয়। এ বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি আইন আদালতের কোনো তোয়াক্কা করে না। একই দিন সময় সংবাদকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বেগম জিয়ার চিকিৎসা ইস্যুতে রাজনীতি করছে বিএনপি। বেগম জিয়ার চিকিৎসা নিয়ে যে ধুমধুজাল সৃষ্টি হয়েছে, যে চিকিৎসা নিয়ে যে বিএনপি বলছে যে চিকিৎসা ক্ষেত্রে বাধা হিসেবে তারা দেখছেন, বেগম জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বাধা হিসেবে যদি থাকে, সেই বাধাটা আসছে বিএনপির পক্ষ থেকে। মানুষের সহানুভূতি কাজে লাগিয়ে বিএনপি ফায়দা লুটার চেষ্টায় আছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। নড়াইলে স্বতন্ত্র প্রার্থীকে কুপিয়ে জখম। নীলফামারীতে সহিংসতার মামলায় আসামিদের বেশিরভাগ আওয়ামী লীগের। ভোটের দিন সংঘর্ষ বাধায় লাঙ্গলের প্রার্থী, বলছে পুলিশ। আরএফএল পিভিসি ফিটিংস, গ্রেড অন ভার্জিন ম্যাটেরিয়াল, যা নিশ্চিত করে সেরা কোয়ালিটি। তাই কিনুন, লাগান, ভুলে যান। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সর্বোচ্চ সৈন্য পাঠানো দেশ হিসেবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কখনো পিছিয়ে থাকবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিকল্পিতভাবে 3 বাহিনীর উন্নয়নে কাজ করছে সরকার। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের 2041 সালে সমৃদ্ধ দেশের জন্য অগ্রসেনা হয়ে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। এনডিসিতে এবছরও দেশি বিদেশি 143 জন কর্মকর্তা শেষ করলেন তাদের গ্র্যাজুয়েশন। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স এবং ন্যাশনাল ডিফেন্স কোর্স 2021 সম্পন্ন করা কর্মকর্তাদের সনদ বিতরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পিতভাবে 3 বাহিনীর উন্নয়ন করেছে সরকার। সবসময় চেষ্টা করেছি যে আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ এবং উন্নয়ন, যার ফলে আজকে আমাদের প্রচেষ্টার ফলে অনেক দূর অগ্রসর হয়েছে। জাতিসংঘ শান্তি মিশনে সর্বোচ্চ সেনা পাঠানো দেশ হিসেবে যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। আমরা জাতিসংঘ কর্তৃক যে শান্তিরক্ষী বাহিনীতে আমাদের সশস্ত্র বাহিনী অংশগ্রহণ করে, আমাদের সশস্ত্র বাহিনী সব সময় তারা প্রশিক্ষিত হবে এবং জ্ঞান লাভ করবে, সেটাই আমার চেষ্টা। বর্তমান তো বটেই, সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সমৃদ্ধ বাংলাদেশের অগ্রগামী সেনা হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। 41-এর যে প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন, তারই অগ্রসেনা হিসেবে
আপনারা কাজ করে যাবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মাত্র এক বছরে আমূল বদলে যাওয়া জনপদ নোয়াখালীর ভাসানচর। একসময়ের কেওড়া গাছে ঢেকে থাকা চরে এখন পুরোপুরি গড়ে উঠেছে বসতি। মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ সহ উন্নত জীবন ধারণের কোনো কিছুরই কমতি নেই। সাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। ভাসানচরের এক প্রান্তে আলহেরা সুপার মার্কেট। এখানে মিলছে রোহিঙ্গাদের জীবন ধারণের সবকিছুই। পরনের কাপড়, প্রসাধন সামগ্রী, সাংসারিক জীবনের সবকিছুই মিলবে এখানে। আরেক প্রান্তে আইল্যান্ড মলের অবস্থান, মানসম্মত জিনিসপত্রের সমাহার। জাতিসংঘের হয়ে ভাসানচরে বিদেশিরা এখানের মূল ক্রেতা। তবে অন্যান্য এনজিও কর্মকর্তারাও এই মল থেকে কেনাকাটা করেন। এই দুটি সুপার শপ থেকেই ভাসানচরে বদলে যাওয়ার চিত্র পরিষ্কার। রোহিঙ্গা বাস্তুহারা মানুষদের জন্য এখানে আমাদের জিনিসপত্র আমরা এনে রেখেছি। এরাই মূলত আমাদের ক্রেতা। সাথে সাথে এনজিওর কর্মীরা আছে, নেভি আছে, টিপ্লার্সি আছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লোকজন হলো আমাদের এখানে সবাই আসে। ইউএনরা তো প্রতি সপ্তাহে রবিবার দিন আসে, তো এই শুক্রবার পর্যন্ত থাকে আর কি। এর মধ্যে ওরা প্রায় এই কেনাকাটা করে। এর মধ্যে আরও দেখা যায় অনেক ধরনের রোহিঙ্গারা আসে, ওরাও কেনাকাটা করে। 2017 সালে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হলে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া আশ্রয় শিবির থেকে সরিয়ে নিতে গড়ে তোলা হয় ভাসানচর আশ্রয়ণ প্রকল্প। গত বছরের 3 ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের ভাসানচরে আনা শুরু হয়। মাত্র এক বছরের মধ্যে ভাসানচরের পুরো দৃশ্যপটে বদলে গেছে। ইউএনের এঙ্গেজমেন্টের পর তারা দেখছে যে না, ইয়েস, একইভাবে ইউএন তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে কক্সবাজারের মতো করে। তাদের স্বাভাবিকভাবে তাদের চিন্তা চেতনা অনেকটাই পরিবর্তন এসেছে এবং তারা খুব আশাবাদী যে তারা একই রকম সাপোর্ট এখানে তৈরি করতে পারবে এবং খুব হ্যাবিটেবল একটা আইল্যান্ড হিসাবে তারা এখান থেকে যেতে পারবে। আর গত এক মাসের মধ্যেই জাতিসংঘের উচ্চ পর্যায়ে দুটি টিমের ভাসানচরের অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন রোহিঙ্গারা। জাতিসংঘের কার্যক্রম শুরু হলে শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিদ্যমান সমস্যাগুলো দূর হবে বলে আশা শরণার্থী বিষয়ক কমিশনের। আর খুশি জাতিসংঘ এসে আমরা শুক্রিয়া করলাম, আলহামদুলিল্লাহ। জাতিসংঘ তরফ যদি আরা যদি এটা যদি বালা করে যদি এই তাইবার উদ্দেশ্য যদি যে সাহায্য করে দিতে গেলে মানে আসার সাইড পেলে আর একটা বেশি শান্তি থাকবে। তবে কক্সবাজারের মতো না হলেও সীমিত পরিসরে জাতিসংঘ এবং বিদেশি এনজিও কর্মকর্তারা অবাধে ঘুরে বেড়াচ্ছেন ভাসানচরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। গত 3 বছর আগেও নোয়াখালীর এই ভাসানচর ছিল মহিষের আবাসস্থল বা বাতান। আর গত এক বছরে এটি হয়ে উঠেছে সম্পূর্ণ একটি নতুন জনপদ। ইতিমধ্যে 20,000-এর মতো রোহিঙ্গাকে এখানে নিয়ে আসা হয়েছে। আরও অন্তত 80,000 রোহিঙ্গাকে ভাসানচরে আনতে চায় সরকার। গড়ে তোলা হয়েছে আবাসস্থল, করা হয়েছে খেলার মাঠ, মসজিদ, মাদ্রাসা, গড়ে উঠেছে বাজার ব্যবস্থা। নোয়াখালীর ভাসানচর থেকে কমল দে, সময় সংবাদ। চলতি বছর টানা 5 মাস দাম বাড়ানোর পর দেশের বাজারে কমল সিলিন্ডার গ্যাসের দাম। 12 কেজির সিলিন্ডার গ্যাসের দাম গত মাসের চেয়ে 85 টাকা কমিয়ে 1228 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জ্বালানি কমিশন। বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই দাম নির্ধারণের কথা জানান কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল। এলপিজির নতুন মূল্য আজ থেকে কার্যকর হবে বলেও জানানো হয়। দেশের বাজারে যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় তা পুরোটাই আমদানি নির্ভর, তাই এর দামও নির্ধারণ করা হয় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে। সৌদি আরামকোর সঙ্গে সমন্বয় করতে গিয়েই চলতি বছরে টানা 5 মাস বাড়ানোর পর ডিসেম্বরে এসে 12 কেজির 1 সিলিন্ডার গ্যাসের দাম কমানো হলো 85 টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1228 টাকা, যা কার্যকর হবে শুক্রবার সকাল 6টা থেকে। ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 1228 টাকায় সমন্বয় করা হয়েছে। গত মাসে এটা ছিল 1313 টাকা। এই মাসে কম হয়েছে এবং তাতে মূল্য দাঁড়িয়েছে 1228 টাকা। বৃহস্পতিবার মূল্য নির্ধারণ নিয়ে বাংলাদেশ এনার্জি কমিশন আয়োজিত বৈঠকে জানানো হয়, জনগণকে স্বস্তি দিতেই সৌদি আরামকো যেদিন জ্বালানির নতুন দাম নির্ধারণ করেছে এর পরদিনই দেশের বাজারে দামের সমন্বয় করা হলো। সৌদি সিপির মূল্যে যেটা অনেক উঁচু মূল্য ছিল কিছুটা কমে আসছে, সেটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ, আমাদের লাইসেন্সিদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যত তাড়াতাড়ি আদেশটি জারি হবে তাহলে সরবরাহটি তত তাড়াতাড়ি
সম্ভব হবে। তবে এবারও অপরিবর্তিত রাখা হয়েছে পাইপলাইনের গ্যাসের দাম। কমিশনের তথ্য মতে গত জুন মাসে 12 কেজি 1 সিলিন্ডার গ্যাসের দাম ছিল 842 টাকা, যা 5 দফায় বেড়ে নভেম্বরে এসে দাঁড়ায় 1313 টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বিমানের ধাক্কায় দুটি গরুর মৃত্যুর পরও টনক নড়েনি কর্তৃপক্ষের। এখনও রানওয়ের পাশে অবাধে বিচরণ করছে গরু, ছাগল ও কুকুর। অরক্ষিত সীমানা প্রাচীর ও ছেঁড়া কাঁটাতারের বেড়া দিয়ে ঢুকে রানওয়ে পার হচ্ছে মানুষ, খেলা করছে শিশুরা। এমন ঝুঁকির মধ্যেই বিমানবন্দরটিতে প্রতিদিন ওঠানামা করছে 40টি যাত্রীবাহী ফ্লাইট। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বৃহস্পতিবার দুপুর 2:30 কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করছে যাত্রীবাহী বাংলাদেশ বিমান। ঠিক রানওয়ের পাশে বিচরণ করছে এক গাদা ছাগল। একই স্থানে গেল মঙ্গলবার রানওয়েতে বিমানের ধাক্কায় আঘাত পেয়ে মারা যায় দুটি গরু। বিমানবন্দরের নিরাপত্তার জন্য দেয়া হয়েছে কাঁটাতারের বেড়া, কিন্তু কয়েকটি অংশে কেটে ফেলা হয়েছে কাঁটাতার, যা দিয়ে অবাধে প্রবেশ করছে মানুষ, কুকুর, গরু ও ছাগল। হেঁটে পার হচ্ছে রানওয়ে। বল নিয়ে খেলছে শিশুরাও। নিরাপত্তার দায়িত্বে একজন আনসার সদস্য থাকলেও তিনি নির্বিকার। এখানে ফাঁকা আছে তো, ফাঁকা দিয়ে মানে ছাগল ঢুকে আমরা দূরে দিই, মানুষ আসতে চায় আমরা বাইর করে দিই, আমরা আসতে দিই না। বিমানবন্দরের অনেকাংশে নেই সীমানা প্রাচীর, তাই দ্রুত যাতায়াতের জন্য রানওয়েকে সড়ক হিসেবে ব্যবহার করছে অনেকেই। এজন্য বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা রক্ষীদের গাফিলতি রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এরা এখানে ডিউটি ঠিকমতো করে না, তার জন্য এখানে গরু, ছাগল, লোক এরা ঢুকতে পারে বিমান ল্যান্ড করতে। কাটাতারিটা ফাঁকা আছে, এই জায়গায় গরু চলাফেরা করে এবং মানুষ সবসময়ের জন্য যাতায়াত করে। বিমানের যাত্রীরাও বলছেন বিমানবন্দরের অব্যবস্থাপনা দূর করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার। চারপাশ থেকে ঘেরাও করা উচিত, সেগুলো করা হচ্ছে না বিধায় অনেক মানুষজনও এই রানওয়েতে ঢুকে যাচ্ছে। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের এই কর্মকর্তা জানালেন, সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এয়ারপোর্টের জন্য পুরো একটি এপিবিএন ব্যাটালিয়ন এখানে দেয়া যায় কিনা অন্যান্য এয়ারপোর্টের মতো, এই বিষয়টি আমরা আমাদের উপরের লেভেলে জানাবো। কক্সবাজার বিমানবন্দরে উড্ডয়নের সময় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ধাক্কায় দুটি গরু মৃত্যুর ঘটনা তদন্তে বুধবার 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। প্রত্যাহার করা হয় আনসারের 4 জন সদস্যকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কক্সবাজারে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথন। দেশ আমার, দায়িত্ব আমার, এই প্রতিপাদ্য নিয়ে এবারের আয়োজনে 3 ক্যাটাগরিতে অংশ নিচ্ছে 300 প্রতিযোগী। এই মুহূর্তে মেরিন ড্রাইভের ইনানি পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, দেশ আমার, দায়িত্ব আমার, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কক্সবাজারের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পার ঘেঁষে যে দীর্ঘ মেরিন ড্রাইভ, সেই মেরিন ড্রাইভে শুরু হয়েছে দ্বিতীয়বারের মতো মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথন, যেখানে অংশ নিচ্ছে প্রায় 3 শতাধিক দৌড়বিদ। ইতিমধ্যে যে দৌড় প্রতিযোগিতা সেটি শুরু হয়ে গেছে। একটু যদি লক্ষ্য করেন, দীর্ঘ মেরিন ড্রাইভ, যেখানে এক পাশে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, অন্য পাশে যে সবুজ ঘেরা যে পাহাড়, সেই পাহাড়ের পাশ দিয়ে যে দীর্ঘ 80 কিলোমিটার মেরিন ড্রাইভ রয়েছে, সেই মেরিন ড্রাইভে শত শত দৌড়বিদ এখন দৌড়াচ্ছে। ঠিক 6টা 15 মিনিটে দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে মেরিন ড্রাইভ সড়কের যে ইনানি পয়েন্ট রয়েছে, সেই ইনানি পয়েন্ট থেকে এই দৌড়বিদরা দৌড়ে মেরিন ড্রাইভের যে শেষ অংশ রয়েছে টেকনাফ, সেই শেষ অংশে তারা যাবেন। এবং ইতিমধ্যে আমরা যে জানতে পেরেছি যে 3টি ক্যাটাগরি রয়েছে এখানে, 50 কিলো, 100 কিলো এবং 161 কিলো। এই যে দৌড় প্রতিযোগিতা, সেখানে 3টি ক্যাটাগরিতেই দৌড়বিদরা অংশ নিয়েছে। তবে আমরা গত বছর যে বিষয়গুলো দেখেছিলাম, এবার একটু ভিন্নতা এসেছে। এখানে দৌড় প্রতিযোগিতায় যারা স্বাভাবিক দৌড়বিদ রয়েছেন সেখানে 2 শতাধিক রয়েছেন, এবং অন্যান্য যে এখানে এবার প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের মানুষ এবং এছাড়াও আরো দুই মানুষ রয়েছে, 2টি ক্যাটাগরি। একটি হচ্ছে অন্ধ এবং বাক প্রতিবন্ধী, হুইল চেয়ারে যারা আছেন, এই ধরনের শতাধিক প্রতিযোগীও এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে। যদি একটু দেখবেন শত শত দৌড়বিদ এখন মেরিন ড্রাইভ, দীর্ঘ মেরিন ড্রাইভ, সেই মেরিন ড্রাইভে তারা আনন্দ আর উল্লাস নিয়ে আসলে এখানে যে প্রতিযোগিতা, সেই
এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আমরা যে বিষয়টি যদি একটু বলতে হয়, এখানে আমরা দেখতে পেয়েছি দেশের নানা প্রান্ত থেকে এসেছেন দৌড়বিদরা। এখানে দেশ বিদেশের আমরা দৌড়বিদ লক্ষ্য করছি, বিশেষ করে নারীরাও অংশ নিয়েছে। সবকিছু মিলিয়ে যদি একটু বলতে হয়, আজ সকাল থেকে দৌড়বিদের যে দৌড়, সেই দৌড়ের উপরই মেরিন ড্রাইভ, যে দীর্ঘ মেরিন ড্রাইভ, সেই মেরিন ড্রাইভে দৌড়বিদরা আসলে দৌড়াচ্ছেন। যদি আমরা আয়োজক যারা রয়েছেন ট্রাভেলস অফ বাংলাদেশ, তাদের সাথে কথা বলেছিলাম। তাদের মূল প্রতিপাদ্য এবার দেশ আমার দায়িত্ব আমার, এই বিষয়ে প্রতিপাদ্য রাখার কারণ হচ্ছে দায়িত্ববোধ জন্মানোর জন্য। বিশেষ করে আমরা অনেকে যারা দেশের দূর দূরান্ত থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ছুটে আসেন, তারা যারা পর্যটকরা আসেন, তারা এখানে অনেকে প্লাস্টিক বর্জ্য ফেলে যান। যে নিজ দায়িত্ব, যে জ্ঞানহীনতা রয়েছে, সেই জ্ঞানহীনতা থেকে উত্তরণের জন্য, বিশেষ করে দায়িত্ববোধ বাড়ার জন্য, দেশের প্রতি দায়িত্ববোধ বাড়ানোর জন্য আসলে তারা এবার প্রতিপাদ্য বিষয় দেশ আমার দায়িত্ব আমার, তারা বিষয়টি রেখেছে। তারা এখানকার মানুষকে সচেতন করতে চাচ্ছে, যারা এখানে পর্যটকরা আসেন কিংবা দেশের দূর দূরান্ত থেকে আসেন, তারা যাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং দেশের প্রতি যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ যাতে তাদের মধ্যে জন্মায়, সেই কারণে আসলে দৌড়বিদরা এবার যারা আয়োজকরা রয়েছেন, তাদের এই উদ্দেশ্যেই এই আয়োজনটা। প্রথমবার আমরা দেখেছিলাম গত বছর 17ই জানুয়ারি এই আয়োজনটা হয়েছিল। এবার কিন্তু অনেকটা পর্যটন মৌসুমের শুরুতেই দৌড়বিদরা অংশ নিয়েছে। একটু যদি আপনাকে একটু আমরা দর্শকদের একটু দেখাতে চাই যে এখানে এবারে যে তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন, তারা যে অংশগ্রহণ করেছেন দৌড় প্রতিযোগিতায়, ইতিমধ্যে সামনে দেখবেন যে বেশ কয়েকজন এখানে তৃতীয় লিঙ্গের মানুষ দৌড়াচ্ছে। বিশেষ করে এবারই এটি প্রথম বলে আমাদেরকে জানিয়েছেন আয়োজকরা। তারা বেশ যারা দৌড়াচ্ছেন তারা খুব উৎফুল্ল আমরা দেখতে পেয়েছি। তারা নিজেরাই বলছেন, যারা এখানে যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তারা বলছেন এই প্রথমবারের মতো অনেকে অংশগ্রহণ করছে। তারা এই প্রথমবারের মতো দীর্ঘ মেরিন ড্রাইভে দৌড়াতে পেরে তারা খুব আনন্দিত বলে আমাদেরকে জানিয়েছেন। আবার অনেক নারী রয়েছেন, তারাও বলছেন এবারে প্রথমবারের মতো তারা নিবন্ধন করে এবারে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং তারা বিশেষ করে তাদের স্বাস্থ্য যাতে ভালো থাকে এবং সবাই যাতে স্বাস্থ্যের প্রতি সচেতন হয়, সেই বিষয়টাকে তারা যাতে সবাই এই বিষয়গুলো মেনে চলে এবং নিজের স্বাস্থ্যের প্রতি যাতে যত্ন নেয়, এই বিষয়গুলো তারা বলছেন। এই দৌড় প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজের স্বাস্থ্যকে ভালো রাখতে চায় এবং যাতে তারা বারবার একটি বিষয় বলছে, দেশ আমার দায়িত্ব আমার, যাতে দেশের প্রতি দায়িত্ববোধ জন্মায়, সেই জন্য তারা এখানে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং মানুষকে যাতে সচেতন করতে পারে সেই বিষয়গুলো বারবার বলছেন। এই যে দীর্ঘ মেরিন ড্রাইভ ইতিমধ্যে 5 কিলোমিটার মেরিন ড্রাইভ অতিবাহিত করেছে যারা দৌড়বিদ রয়েছেন। আসলে সবাই কিন্তু এখনো পর্যন্ত 5 কিলোমিটার দৌড় এখন শেষ করেছে। সেই শেষ করার মাঝেও কিন্তু তাদের মধ্যে কোনো ক্লান্তি নেই। আমরা দেখতে পাচ্ছি সবাই মনের আনন্দে দৌড়াচ্ছে। যদি সকাল থেকে একটু বলতে হয় তাহলে ইনানি যে সৈকত রয়েছে, পাথরের সৈকত ইনানি, সেই ইনানি পয়েন্টে 6:15 এই দৌড় প্রতিযোগিতা শুরু হয় এবং দৌড় প্রতিযোগিতার শুরুতে আমরা দেখতে পেয়েছি অনেকে যে সূর্য না ওঠার আগেই ইনানি সৈকতে ছুটে আসেন এবং ছুটে আসার পর তারা কিছু এখানে শারীরিক ব্যায়ামগুলো রয়েছে, সেই ব্যায়ামগুলো করার পর যেখান থেকে শুরু হয় সেখান থেকে আসলে আমরা দেখতে পেয়েছি ঠিক 6:15 এই দৌড় প্রতিযোগিতাটি শুরু হয়। ইতিমধ্যে 5 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ অতিক্রম করেছে। তবে সবকিছু মিলিয়ে যদি আমরা একটু বলতে হয়, যারা আয়োজকরা রয়েছেন তারা চেষ্টা করছেন বিভিন্ন পয়েন্টে এখানে বুথ রয়েছে এবং যারা যে প্লাস্টিকগুলো কিংবা যারা পানির বোতল কিংবা অন্যান্য যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো তারা পরিষ্কার করে সেখানেই রাখছেন। তবে যে 50 কিলোমিটার যে দৌড় প্রতিযোগিতা সেটি মেয়াদ দেওয়া হয়েছে 7.5 ঘন্টা এবং 100 কিলোমিটার সেটি 15 ঘন্টা এবং যেটি 161 কিলোমিটার দৌড় রয়েছে সেটি 20 ঘন্টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে আমাদেরকে আয়োজকরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক থেকে সবশেষ। মুন্সিগঞ্জের পদ্মা তীরের মাওয়া মৎস্য আড়তে রূপালী ইলিশে ভরপুর।
ছুটির দিনে ইলিশ কিনতে রাজধানী সহ নানা এলাকার ক্রেতা পাইকার ভিড় করছেন। সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, রাব্বি, অগ্রহায়ণে শিশির ঝরা ভোরে আপনি দেখছেন যে উপচে পড়া ভিড় এই পদ্মা তীরে ইলিশের হাটটিতে, এবং আজকে কিন্তু ইলিশের ব্যাপক সরবরাহ। আড়তগুলোতে ইলিশে কিন্তু ভরে গেছে। এই রূপালী ইলিশ কেনবার জন্য নানা অঞ্চলের মানুষ কিন্তু ভিড় জমাচ্ছেন, এবং এই পাইকারি যে হাটটাকে বিক্রি হচ্ছে ইলিশ, আজকে কিন্তু বড় যে ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে 1400 টাকা কেজি পর্যন্ত, আর 1 কেজি সাইজের ইলিশগুলো কিন্তু প্রায় 1200 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ছোট যে আরও ইলিশ রয়েছে সেগুলো কিন্তু 700 থেকে 900 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং এখানকার আড়তদাররা বলছেন যে ছুটির দিনে নানা অঞ্চল থেকে যে ক্রেতারা এসছেন সেই অনুযায়ী সরবরাহ বেশি থাকলেও চাহিদার চেয়ে কিন্তু বেশি নয়, সে কারণেই দাম একটু চড়া। এবং এখানকার যে 29টি আড়ত রয়েছে সেই আড়তদাররা কিন্তু এই ইলিশকে কেন্দ্র করে ব্যাপক তাদের কেনা বেচার তৎপরতা, এবং সেখানে যে আমরা যেই বিষয়টি লক্ষ্য করছি যে এখানে যেই পদ্মা তীরের যে ইলিশের বিভিন্ন রেস্তোরাঁ হয়েছে, যেটি এখানকার পর্যটন হাবে পরিণত হয়েছে, সেই হোটেলগুলোতে কিন্তু প্রচুর ইলিশ কিনে নিয়ে যাচ্ছে। এবং অন্যান্য ছুটির দিনে চাইতে কিন্তু আজকে ভিড় বেশি, এবং বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের, শৌখিন ক্রেতাদেরও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রাজধানী ঢাকা সহ নানা অঞ্চল থেকে এসছেন। এখানকার যে অনেক ক্রেতা তারা অভিযোগ করেছেন যে পদ্মার ইলিশ বলে কিন্তু তাদের উপকূলীয় ইলিশ দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু সেই ব্যাপারে কিন্তু স্থানীয় মৎস্য বিভাগ তেমন কোনো তৎপরতা নিচ্ছেন না। কিন্তু জেলেরা বলছেন যে পদ্মায় পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে না, এবং সেখানে কিন্তু প্রচুর কারেন্ট জালের ব্যবহারের কারণে আপনারা জানেন যে এই ঝাটকা নিধন কিন্তু এখন বন্ধের যে অভিযান চলছে, যেটি গেল পয়লা নভেম্বর থেকে শুরু হয়েছে, জুন পর্যন্ত চলবে, কিন্তু সেখানে কিন্তু নানা রকম ঝাটকা নিধন চলছে বলে এখানকার যারা মৎস্যজীবী তারা বলছেন। এবং এই কারেন্ট জালের ব্যবহার ব্যাপক হলেও কিন্তু সে ব্যাপারে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। এখানে যে কারেন্ট জালের ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো কিন্তু দেদারছে কারেন্ট জাল জানাচ্ছে বলে তৈরি করছে বলে অভিযোগ রয়েছে, কিন্তু তারা এই কারেন্ট জাল যে বন্ধ করবার প্রক্রিয়া সেটি তেমন কিন্তু ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন মৎস্যজীবীরা। এদিকে জেলা মৎস্য অফিস বলছে যে তাদের যে ইলিশের উৎপাদন সেটি কিন্তু গেল বছরে 1972 কেজি 72 মেট্রিক টন ইলিশ এখানে উৎপাদন হয়েছিল। এখানকার প্রায় 10,064 জন নিবন্ধিত জেলে তারা কিন্তু এই মাছ ধরার সঙ্গে জড়িত রয়েছে, এবং সেই উৎপাদন তারা কিন্তু এবার বাড়ানোর চেষ্টা করেছিলেন। বলছেন যে তারা মা ইলিশ রক্ষা অভিযান সফল করেছেন, কিন্তু জেলেরা বলছেন যে না, মা ইলিশ রক্ষা অভিযানে কিন্তু নানা রকম সমস্যা তৈরি হয়েছে, এবং অনেক যে এক শ্রেণীর জেলে বা মৌসুমি জেলে তারা কিন্তু মা ইলিশ অনেক নিধন করেছেন। এরকম চ্যালেঞ্জের মধ্যে এই যে পদ্মা নদী বা মিঠা পানিতে যে ইলিশের যে বসবাস সেটি কিন্তু বিঘ্নিত করছে, এবং এই যে বড় সাইজের যে পদ্মার ইলিশ সেগুলো কিন্তু ব্যাপকভাবে পাওয়ার সম্ভাবনা ছিল। এবং এই পদ্মার এবার ফ্রান্সের মেট্রোপলিটন জোনে আঘাত এনেছে করোনা ভাইরাসের নতুন বিপজ্জনক ভ্যারিয়েন্ট ওমিক্রন। এই জোনের বিভিন্ন এলাকায় বসবাস করেন প্রবাসী বাংলাদেশিরা। আক্রান্তের খবরে উদ্বেগ আর উৎকণ্ঠা কাজ করছে তাদের মধ্যে। এদিকে একদিনে নতুন করে দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন 50,000 মানুষ। ফ্রান্স থেকে বিষয়ে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের মেট্রোপলিটন জোনেও আঘাত হেনেছে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। আর ওমিক্রনে আক্রান্ত ওই ব্যক্তি নাইজেরিয়া থেকে ফ্রান্সে প্রবেশ করেন বলে জানা গেছে। তার বয়স 50 থেকে 60 বছরের মধ্যে। ইতোমধ্যেই তাকে ও তার সংস্পর্শে আসা অন্য ব্যক্তিদের আলাদা করে রাখা হয়েছে। সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন ফ্রান্সে 14 জনের শরীরে এখন পর্যন্ত এই ভেরিয়েন্ট শনাক্ত করা হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে মেট্রোপলিটন জোনের বিভিন্ন এলাকা প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত, যেখানে বসবাস করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। আর করোনার এই নতুন ভেরিয়েন্ট এই এলাকায় শনাক্ত হওয়ায় এখন উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছেন তারা। আমি মা হিসাবে অনেক বেশি চিন্তিত আমার বাচ্চাদেরকে নিয়ে, কারণ আমার বাচ্চার ক্লাসেও এই যাবৎ 4 জন আক্রান্ত হয়েছে এবং প্রতিনিয়তই আমাদেরকে এটার বিষয়ে খুব সচেতন থাকতে হচ্ছে এবং এত বেশি দুশ্চিন্তার মধ্যে আমাদের দিন কাটাতে হচ্ছে যে জানি না কবে কিভাবে আমরা এই দুশ্চিন্তা থেকে বের হতে পারবো। করোনা ভাইরাসের যে নতুন সংক্রমণ ওমিক্রন, যেটা আমাদের প্যারিস মেট্রোপলিটনের মধ্যেই দেখা দিয়েছে, এ নিয়ে আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি, যেহেতু এটার কোনো বয়স বা এটার কোনো নির্ধারিত কোনো অবস্থান নাই এবং যারা দীর্ঘদিন টিকা নিয়েছে বিগত দিন সময়ে তাদেরকেও এই সংক্রমণটি আক্রমণ করতে পারে। এ নিয়ে সত্যি আমরা পারিবারিকভাবে যারা আছি খুব আতঙ্কের মধ্যে। নতুন এই ভেরিয়েন্টের পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে দিন দিন ফ্রান্সে। রেকর্ড একদিনে 47,000-এর সংখ্যা পেরিয়ে সেটি এখন পৌঁছেছে 50,000-এর ঘরে। সামনে একদিকে বড়দিনের উৎসব আর অন্যদিকে নতুন বছরকে স্বাগত জানানো, তবে তার আগেই করোনা ভাইরাসের বিপজ্জনক নতুন ভেরিয়েন্ট অমিক্রন সবার মনের মধ্যে নানা ভয় আর শঙ্কাই জাগিয়ে তুলেছে। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ। জার্মানির বায়ার্ন ওয়েস্টফালেনের পর বার্লিনেও আফ্রিকা ফেরত এক যাত্রী শরীরের অস্তিত্ব মিলল ওমিক্রনের। এ অবস্থায় সংক্রমণ রুখতে টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য লকডাউন জারি করেছে প্রশাসন। বন্ধ থাকবে সব ক্লাব, খেলাধুলার স্থানও। এদিকে করোনা বিরোধী মনোভাব আর টিকা নিতে অনাগ্রহীদের কারণেই ওমিক্রন বিপজ্জনক হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। শুধু জার্মানি নয়, পুরো বিশ্বে আবারও আলোচনায় কোভিড-19। জার্মান জাতীয় স্বাস্থ্য সংস্থা রবার্ট কোখ ইনস্টিটিউট জানিয়েছে, গেল একদিনে রেকর্ড 74,000 মানুষ যেমন নতুন করে আক্রান্ত হয়েছে, তেমনি প্রায় 400 মানুষের প্রাণ গেছে করোনায়। তার উপর করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের আতঙ্কে পুরো দেশ। দেশটির বায়ার্ন, হ্যাসেন, নর্থ ওয়েস্টফালেনের পর এবার বার্লিনেও আফ্রিকা ফেরত এক যাত্রী শরীরে ওমিক্রনের অস্তিত্ব খুঁজে পেয়েছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে সংক্রমণ রুখতে কঠোর নিয়ম বেঁধে দিয়েছে প্রশাসন। এছাড়াও জনসংখ্যার প্রতি 1 লাখে 350 জনের বেশি আক্রান্ত হলেই বন্ধ করে দেয়া হবে সব ক্লাব, ডিস্কো, খেলাধুলার স্থান সহ বিনোদনমূলক পার্ক। এমনকি ভ্যাকসিন না নেওয়াদের জন্য আসতে পারে সর্বোচ্চ কড়াকড়ি। এদিকে বড়দিন পালন সীমিত করার পাশাপাশি নতুন বছর বরণে আতশবাজি বিক্রি ও ফোটানোয় নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। এদিকে দিনের পর দিন বড় হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ রোগীদের আইসিইউ সংকট। নাগরিকদের টিকা গ্রহণের সাথে সাথে স্বাস্থ্যবিধি মানতে ম্যার্কেল সরকারের নির্দেশনা থাকলেও তা অনেকেই মানেননি। আর তাই করোনার চতুর্থ ঢেউ বিপজ্জনক হয়ে ওঠাকে হতাশাজনক বলছেন বিদায়ী চ্যান্সেলর ম্যার্কেল। এমন পরিস্থিতিতে আমি খুবই অসুখী, তবে যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো মূল্যে আমাদের ভয়ঙ্করী করোনার এই চতুর্থ ঢেউকে ভাঙতেই হবে। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের সবাইকে শামিল হতে হবে। উচ্চমাত্রার সংক্রমণ রুখতে এই মুহূর্তে তিনি সংসদে থাকলে সবার জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করতে ভোটাভুটির ব্যবস্থা করতেনও বলে জানান অভিজ্ঞ এই চ্যান্সেলর। ইউরোপে সবচেয়ে বেশি মানুষের বাস এই জার্মানিতেই, তাই অসতর্কতা ও অসাবধানতার কারণে দক্ষিণ আফ্রিকার এই ওমিক্রন ভেরিয়েন্ট কেড়ে নিতে পারে অনেক মানুষের প্রাণ, এমনটাই আশঙ্কা এদেশের সংক্রমণ বিশেষজ্ঞদের। তাই এই মুহূর্তে টিকা নেওয়ার কোনো বিকল্প দেখছেন না চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইতালিতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। এ অবস্থায় শনিবার থেকে রোমে খোলা স্থানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করেছে দেশটির সরকার। এদিকে 6 থেকে 11 বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর এতে খুশি প্রবাসীরা। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। চলতি বছরের এপ্রিলের পর গেল একদিনে করোনাক্রান্তের রেকর্ড হয়েছে ইতালিতে। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রন আতঙ্কের মধ্যেই স্থানীয় সময় বৃহস্পতিবার প্রায় 17,000 আক্রান্ত হয়েছে দেশটিতে। এই অবস্থায় রোম সিটি কর্পোরেশন শনিবার থেকে খোলা স্থানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করেছে। এদিকে 6 থেকে 11 বছর বয়সী শিশুদের টিকা প্রদানের সিদ্ধান্তও নিয়েছে দেশটির সরকার। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারবে শিশুরা। এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা।
ইতালিতে করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট শনাক্তের পর থেকেই সতর্ক অবস্থানে সরকার। আফ্রিকা ফেরত 130 জন যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে ইতোমধ্যেই পাঠানো হয়েছে। সময় সংবাদ, ইতালি। আয়ারল্যান্ডের রেস্টুরেন্ট পরিচালনায় মানতে হয় খাদ্য নিরাপত্তার কঠোর আইন। সব নিয়ম মেনেই সুনামের সাথে দেশটিতে ব্যবসা করছেন বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। আয়ারল্যান্ড থেকে সে খবর জানাচ্ছেন সৈয়দ জুয়েল। আয়ারল্যান্ডের রেস্টুরেন্ট ব্যবসা চালুর জন্য প্রতিটি ধাপেই রয়েছে কঠোর আইন। খাবারে কোনো ধরনের ভেজাল বা গুণগত মান খারাপ হলে জেল জরিমানা সহ রেস্টুরেন্ট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। আইন মেনে রেস্টুরেন্টগুলো সঠিকভাবে চলছে কিনা তা দেখভালের জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা প্রায় পরিদর্শন করেন রেস্টুরেন্টগুলোয়। কোনো ধরনের ভেজাল পেলেই করেন জরিমানাও। তবে দেশটিতে কঠোর আইন মেনেও সুনামের সাথে সফলভাবেই রেস্টুরেন্ট ব্যবসা করে আসছেন অনেক বাংলাদেশি ব্যবসায়ী। এ খাতে অপার সম্ভাবনার কথাও তুলে ধরেন তারা। হেলথ সেফটি মাইনে আমাদের ব্যবসা বাণিজ্য করতে হয়, আমাদের মনিটরিং করা হয় প্রতি মাসে মাসে আইসা হেলথ সেফটির লোকদের। এর জন্য আমাদের খানার মান উন্নত করতে হয় এবং উন্নতভাবেই আমাদের চলতে হয়। 100% আমরা সেবা দিই হেলথের। আমাদের হেলথ কোর্স করছি আমরা এদিকে মানে অনেক মেনটেন করে চলে। এইসব দেশে বিজনেস করতে গেলে আপনার হেলথ অ্যান্ড সেফটি সম্পর্কে খুব একটা ভালো আইডিয়া রাখতে হবে। খাদ্য নিরাপত্তায় কঠোর আইন ও তার সঠিক প্রয়োগের জন্য সম্প্রতি গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স কর্তৃক উচ্চ খাদ্য নিরাপত্তায় 1 নম্বর দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় আয়ারল্যান্ডকে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। পর্তুগালের অন্যতম দৃষ্টিনন্দন শহর কাস্তেলো ব্রাঙ্কো। পর্যটন সহ নানা খাতের সম্ভাবনাময় শহরে বেড়েছে বাংলাদেশিদের বসতি। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে লাভবান হবার সুযোগও রয়েছে প্রবাসীদের। কাস্তেলো ব্রাঙ্কোর পর্যটন ও সম্ভাবনা নিয়ে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। সেন্ট্রাল পর্তুগালের ৬,৬৭৫ বর্গ কিলোমিটার আয়তনের কাস্তেলো ব্রাঙ্কো জেলায় প্রায় ৩ লাখ মানুষের বসবাস। আয়তন ও জনসংখ্যা বিবেচনায় পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হিসেবেও বিবেচিত এটি। দৃষ্টিনন্দন ঐতিহাসিক ক্যাসেল ছাড়াও সাজানো গোছানো জেলা শহরটি যেন গোটা একটা পার্ক। কাস্তেলো দ্য কাস্তেলো ব্রাঙ্কো অর্থাৎ ক্যাসেল অফ কাস্তেলো ব্রাঙ্কো, মূলত এই দুর্গটির উপর ভিত্তি করে এই পুরো শহরটির গড়াপত্তন। শহরটির নিরাপত্তায় 1214 সালে পর্তুগালের তৎকালীন রাজা আফোনসো II-এর আদেশেই নির্মাণ করা হয় দুর্গটি। দুর্গটির উপর থেকে একরকম পাখির চোখে পুরো শহরটির সৌন্দর্য উপভোগ করতে পারেন পর্যটকরা। অনেক আগে থেকে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশের অভিবাসীদের বসতি গড়ে উঠলেও সম্প্রতি প্রবাসী বাংলাদেশিদের বসবাসও বাড়ছে কাস্তেলো ব্রাঙ্কোয়। শহরটিতে বিনিয়োগের সম্ভাবনার কথাও অকপটে স্বীকার করলেন প্রবাসীরা। এছাড়া ভ্রমণে আসা পর্যটকরাও মুগ্ধ শহরটির সৌন্দর্যে। কাস্তেলো ব্রাঙ্কো পর্তুগালের এই ক্যাসেলটি থেকে আপনি পুরো শহরটির সৌন্দর্যই উপভোগ করতে পারবেন। এক কথায় আমি এই শহরের সৌন্দর্যে মুগ্ধ। ক্যাসেলো ব্রাঙ্কো এখানে বাংলাদেশিদের জন্য অনেক সম্ভাবনাময় একটা শহর বলতে গেলে। যদি বাংলাদেশিরা চায় এখানে ব্যবসা বাণিজ্য অথবা এখানের যে বাসা ভাড়া লিসবন থেকে অনেক সস্তা, তার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে উবার অথবা বল্ট এখানে বাংলাদেশিরা করে অনেক ভালো আয় করতে পারে। মোট 11টি মিউনিসিপ্যালিটির সমন্বয়ে গড়ে ওঠা কাস্তেলো ব্রাঙ্কো জেলার প্রতিটি শহরেই লুকিয়ে আছে অপরূপ ভিন্ন ভিন্ন সৌন্দর্য। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, কাস্তেলো ব্রাঙ্কো, পর্তুগাল। ইতালিতে আগামী 6 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাধ্যতামূলক সুপার গ্রিন পাস ব্যবহার। এটি চলবে আসছে বছরের 15ই জানুয়ারি পর্যন্ত। বড়দিন ও নববর্ষের ছুটিতে কোভিড যাতে না ছড়ায় তাই এমন ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে দেশটির সরকার। ইতালির ভেনিস থেকে মাকসুদুর রহমানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। করোনা সংক্রমণ রুখতে আগামী 6 ডিসেম্বর থেকে ইতালিতে চালু হতে যাচ্ছে বাধ্যতামূলক সুপার গ্রিন পাস ব্যবহার, যা চলবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে পুরো ইতালিকে 4 স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঢেলে সাজানোর ব্যবস্থা করেছে সরকার। যারা পূর্ণ টিকার গ্রিন পাস বহন করতে পারবেন না তাদের সব ধরনের গুরুত্বপূর্ণ যানবাহন, বাস, ট্রেন, অভ্যন্তরীণ ফ্লাইট, সিনেমা, জিম, থিয়েটার, ডিস্কো ও স্টেডিয়ামে প্রবেশ করতে দেয়া হবে না। বড়দিন ও নববর্ষের ছুটিতে কোভিড যাতে না ছড়ায় তাই আগেভাগেই এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এদিকে পূর্ণ টিকার গ্রিন পাসের সিদ্ধান্তে খুশি স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। গ্রিন পাস বাধ্যতামূলক করা হচ্ছে, অর্থাৎ সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য সরকার এই সুন্দর পদক্ষেপ নিয়েছেন।
এর মাধ্যমে করোনা ভাইরাস কিছুটা হলেও নির্মূল করা সম্ভব হবে আমরা মনে করি, এবং মানুষ নির্বিঘ্নে চলাফেরা কাজকর্ম করতে পারবে। সরকারের এই সুন্দর পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। মানবদেহে ভ্যাকসিন করোনা প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই আসুন আমরা যারা এখনো ভ্যাকসিন নেইনি অতি সত্বর স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করে ভ্যাকসিন নিয়ে নিই। ইতালির নাগরিকদের জন্য সুপার গ্রিন পাস নীতিমালা বাধ্যতামূলক করা হলেও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোর নাগরিকরা ইউরোপীয় কমিশনের সুপারিশ করা পূর্ণ টিকার গ্রিন পাস থাকলেই ইতালিতে ভ্রমণ করতে পারবে বলে জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে এই সিদ্ধান্তকে মানবাধিকার পরিপন্থী বলে সমালোচনা করেছে ইতালির টিকা ও গ্রিন পাস বিরোধী মহল। সরকারের গ্রিন পাস নীতির বিরুদ্ধে ইতোমধ্যে ইতালিতে বিক্ষোভ করলেও জাতীয় স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষার স্বার্থে কোনো ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা। এবার খেলার খবর। ঢাকা টেস্ট সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব, তাসকিন এবং নাইম শেখ। বৃহস্পতিবার সকাল থেকেই অনুশীলন করেছেন সাকিব। অভিষেক টেস্টে অপ্রত্যাশিত ঘটনায় আক্ষেপে পড়ছেন ইয়াসির রাব্বি। তবে ঢাকা টেস্টে সুযোগ পেলে পুষিয়ে দিতে চান ঘাটতি। এদিন পাকিস্তানের 5 ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলন করেছে মিরপুরে। চট্টগ্রাম থেকে ঢাকা, মাঝে কয়েক ঘন্টার বিশ্রাম। মিরপুরে পা রেখেই সোজা উইকেটটা দেখতে চলে গেলেন মুশফিক। প্রথম টেস্ট হারের পর আলোচনার কেন্দ্রে কেমন হচ্ছে মিরপুরের উইকেট। মুশফিকও কিছুটা ধারণা নেয়ার চেষ্টা করলেন কিউরেটর গামিনীর কাছ থেকে। বাকিরাও আসলেন মূল মাঠে। গা গরম করলেন কিছু সময়। চট্টগ্রাম টেস্টে দলের সাথে না থাকা সাকিব, তাসকিন, নাইমও যোগ দিয়েছেন এদিন। এর আগে সকালেই নিজের অনুশীলনটা একাই করলেন সাকিব। করোনা টেস্টের পর যোগ দিয়েছেন দলের সাথে। দীর্ঘদিন পর অনুশীলনে যোগ দিয়ে আড্ডায় মেতেছেন সতীর্থদের সঙ্গে। বোলিং কোচ ওটিস গিবসন তাসকিনকে সময় দিলেন দীর্ঘক্ষণ। প্রথমে হালকা রান আপ, এরপর পুরো দমে বোলিং করলেন এই পেসার। অন্য উইকেটে বোলিংয়ে ব্যস্ত ছিলেন মিরাজ এবং নাইম হাসান। কোচ সোহেল ইসলামের সাথে সময় কাটালেন দুই স্পিনার। উইকেটের বিবেচনায় তাইজুল মিরাজের সাথে হয়তো দেখা যেতে পারে নাইমকেও। শেরেবাংলায় আলাদা ব্যাটিং অনুশীলন করেছেন ইয়াসির রাব্বি। চট্টগ্রাম টেস্টে আঘাত পাওয়ার পর মাঝ পথেই উঠে গিয়েছিলেন মাঠ থেকে। অভিষেক টেস্টটা রাঙানোর ইচ্ছে ছিল, কিন্তু তা হয়নি। এটা অনেক হতাশাজনক ছিল, কারণ আমি যদি আল্লাহর রহমতে একটু যেভাবে ব্যাটিং করছিলাম, যদি একটু ব্যাটিং করে যেতে পারতাম তাহলে হয়তো টিম আর একটু ভালো পজিশনে থাকতে পারতো। তো দেখা যাচ্ছে একজন নতুন প্লেয়ার, নতুন ব্যাটসম্যানের জন্য এসে ক্রিজে এসে ব্যাটিং করাটা নট দ্যাট ইজি সবসময়। তো আমি বলবো হ্যাঁ, যে একটু তো কষ্ট লেগেছে যখন দেখেছি যে আমি আউট হওয়ার পর আসলে ওরকমভাবে কোনো আমরা কেউ ব্যাটিং করতে পারিনি। সত্যি কথা বলতে একটু ভয়ে ছিলাম, কিন্তু আবার একটু কষ্ট পাচ্ছিলাম যে আমার ডেবু ম্যাচ, টিমকে একটু ভালো জায়গায় নিয়ে যাচ্ছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। ঢাকায় হয়তো শুরুটা করবেন শেষ থেকে, তবে উইকেটের চরিত্রটা কেমন হবে তা নিয়েও আছে ভাবনা। আমরা জানি না উইকেট কেমন থাকবে, তো উইকেটের বিহেভিয়ার দেখে উইকেট যেভাবে বিহেভ করে হবে। আর মেইন জিনিস হচ্ছে আমাদের যে প্রসেসটা আছে ওই প্রসেসটা আমাদের মেনটেন করতে হবে। দ্যাটস ইট। সবকিছু সিম্পল রেখে উইকেট যেরকম চাই ওরকম ব্যাটিং করা। এদিন বাংলাদেশ পুরো দমে অনুশীলন করলেও প্রতিপক্ষরা করেছে ঐচ্ছিক। 5 ক্রিকেটার এদিন বেশ খানিক সময় একাডেমি মাঠে অনুশীলন করেছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বগুড়ার মহাস্থানগড় হাটে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। ভোর থেকে কৃষক আর পাইকারদের সমাগমে জমে উঠেছে বেচাকেনা। এই মুহূর্তে হাট এলাকায় আছেন রিপোর্টার জুম্মন সাদিক জ্যাভলিন। সরাসরি যাচ্ছি তার কাছে। জ্যাভলিন, এটা আমরা আজকে যদি ভোরের চিত্রটা যদি আমরা যখন এসেছি তখন বাজে আনুমানিক 6:20 এবং এর পরবর্তীতে এই জায়গাটা কিন্তু পুরোটাই ফাঁকা ছিল এবং একেবারে একটা ম্যাজিকের মতো ঠিক আধা ঘন্টা বা 20 মিনিট সময়ের মধ্যে এই জায়গার চিত্রটা পুরোপুরি পাল্টে গেল। এবং আজকে কিন্তু আমরা হাটে দেখছি যে হাটে বাঁধাকপি, এই বাঁধাকপি বা আমাদের এখানে বগুড়াতে যেটি আঞ্চলিকভাবে পাতাকপি বলে থাকে, এই সবজিটির কিন্তু আজকে আমদানি অনেক বেশি। অর্থাৎ হাটের যদি আপনি টোটাল সবজিটাকে আমরা একটা আনুপাতিক হারে প্রকাশের চেষ্টা করি, সেক্ষেত্রে মোটামুটি শতাংশে 40% কিন্তু এখানে আজকে এই বাঁধাকপিটা আমদানি হয়েছে। এবং আপনি জানেন যে বগুড়া সদর উপজেলার বাইরে ছাড়াও যে উপজেলাগুলো রয়েছে, অর্থাৎ কাহালু, দুপচাচিয়া কিংবা শিবগঞ্জ, এই সোনাতলা, এই উপজেলাগুলো থেকেও কিন্তু প্রত্যন্ত এলাকা থেকে এই সবজিগুলো মূলত মহাস্থান হাটে নিয়ে আসা হয় এবং এই হাট থেকে পরবর্তীতে
শুধুমাত্র যে বগুড়া সদর বা শহরের খুচরা বাজারগুলোতে নেওয়া হয় তাই নয়, এখান থেকে কিন্তু ট্রাকে করে লোড করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখান থেকে এই সবজিগুলো, শীতকালীন যে সবজি, এই সবজিগুলো নিয়ে গিয়ে থাকেন পাইকাররা এবং সেখান থেকে খুচরা বাজারের এই পণ্যগুলোই কিন্তু ভোক্তাদের হাতে তারা পৌঁছে দেন। তো আমরা আজকে বাঁধাকপির পাশাপাশি বাঁধাকপি দামটা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে বাজারে আকার ভেদে বাঁধাকপির দামটা যাচ্ছে আজকে 16 থেকে 18 টাকা। আর এছাড়া আমরা দেখেছি যে ফুলকপিও কিন্তু আজকে প্রচুর আমদানি হয়েছে। আপনি জানেন শীতের প্রকোপটা বাড়ছে এবং তার সাথে সাথে শীতকালীন যে সবজিগুলো তার আমদানিটাও এখন আসলে আস্তে আস্তে বেড়ে চলেছে। তো ফুলকপির বাজার আমরা দর আজকে যাচাই করে যেটি দেখেছি সেটিও আকার এবং সেই ফুলকপির যে আপনার কোয়ালিটি সেইটা ভেদে কিন্তু মোটামুটি হয়ে যদি আমরা পার পিস হিসেব করি তো প্রতি পিস কিন্তু আমরা দেখেছি যে এখানে একেবারে 20 টাকা থেকে শুরু করে 25 টাকা 30 টাকা পর্যন্ত পার পিস, এবং মনের ক্ষেত্রে সেটি যেগুলো একটু ছোট আকারে সেগুলো 600 650 টাকা মন থেকে শুরু করে মোটামুটিভাবে 850 থেকে 950 টাকা মন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে ফুলকপিটা বিক্রি হয়েছে। এবং একই সঙ্গে আপনাদের যদি জানিয়ে রাখি যে আমরা ঢাকা শহরে যেই লেবুটি আপনারা খুচরা বাজারে আমরা দেখে থাকি মোটামুটি হবে 5 থেকে 6 টাকা পিসে আপনারা কিনে থাকেন, সেই লেবুটা কিন্তু এখানে আপনি পাইকারি এই মহাস্থানহাটে পাবেন 1.5 থেকে মাত্র 2 টাকার ভেতরে। অর্থাৎ আপনি একেবারে যে পাইকারি বাজারের সাথে যে খুচরা বাজারের পার্থক্যটা সেটা এখানে না আসলে আসলে বোঝা মুশকিল যে কতটা এখানে পাইকারির ডিফারেন্সটা রয়েছে। এবং একই সঙ্গে আমরা আজকে দেখেছি যে টমেটোর যেটি দর সেখানে 73 টাকা কেজি পাইকারিতে আজকে বিক্রি হচ্ছে, 73 থেকে 75 টাকা কেজি। একই সঙ্গে আমরা আজকে দেখেছি যে পেঁয়াজের কলি যেটাকে বলা হয় সে পেঁয়াজ কলিটা কিন্তু পেঁয়াজ কলিটি মোটামুটিভাবে আমরা দেখেছি যে 30 টাকা পাইকারি টাকা কেজি, পাইকারিতে 30 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে আলু বিভিন্ন জাতের যে আলু রয়েছে, অর্থাৎ এখানে বগুড়ার যে রুমানা পাকড়ি আলু যেটি রয়েছে এই আলুটা আমরা দেখেছি আজকে 13 থেকে 17 টাকা কেজি পর্যন্ত আমরা দেখেছি, এবং পাইকারিতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি 16 থেকে 18 টাকা কেজি। যে আলুগুলো খুচরা বাজারে পরবর্তীতে কিন্তু 25 থেকে 30 টাকা কেজি পর্যন্ত বিক্রি হবে। একই সঙ্গে আমরা দেখতে পেরেছি যে ধনিয়া পাতা যেটি, ধনিয়া পাতা কিন্তু 30 টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি বাজারে আজকের। এবং একই সঙ্গে আমরা দেখেছি শশার কেজিটা 30 টাকা কেজি শশা পাইকারিতে বিক্রি করা হচ্ছে আজকে। দুঃখিত, খুচরা বাজারে 30 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, সেটি কিন্তু শশা এখানে আপনি 8 থেকে 10 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো এই বাজারে আসলে ছোট্ট করে আরেকটা বিষয় জানিয়ে রেখেছি, সেটা হচ্ছে যে এখানকার যে একটি ড্রেনেজ সিস্টেম রয়েছে সেটি নিয়ে কিন্তু এখানকার লোকজনের বা পাইকার এবং ব্যবসায়ী যারা আছেন তাদের কিন্তু একটা হতাশার জায়গা রয়েছে। ড্রেনেজ সিস্টেম নিয়ে তারা আসলে কিছুটা কাজ করার কথা বলেছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। ফিরছি স্টুডিওতে। রাব্বি। বগুড়া থেকে কাঁচা বাজারের খবর নিয়ে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এবার মানবদেহে বঙ্গভ্যাক্সের প্রথম ট্রায়াল দেয়া হবে টিকা না নেওয়া ও করোনা আক্রান্ত না হওয়া 60 জনের দেহে। সাফল্য পেলে আগামী বছরের মাঝামাঝি আসবে বাজারে। থামছে না কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে অবাধ চলাচল। সীমানা প্রাচীর না থাকায় স্থানীয়রা ঢুকে পড়ছে সহজেই, ঝুঁকি নিয়ে ওঠানামা করছে ফ্লাইট। এবং মাত্র 1 বছরে ভাষাঞ্চলে ব্যাপক উন্নয়ন, চরে গড়ে উঠেছে বসতি। রোহিঙ্গাদের জন্য কাজ করছে জাতিসংঘের উচ্চ পর্যায়ে 2টি দল। ইতিবাচক বলছে শরণার্থী বিষয়ক কমিশন। এ ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়।